ধারাবাহিক গল্প ভালোবাসি হয়নি বলা। পর্ব ১। ব্যাগের ড্রেসগুলো আবার বের করলে মেরে ভর্তা বানিয়ে দিব তোরে। এই বলতে বলতে আম্মু ব্যাগের চেনটা জোরে বন্ধ করে রান্নাঘরের দিকে প্রস্থান করল। আর আমি সেইখানেই গালে হাত দিয়ে বসে পড়লাম। এইটা কোনো কথা? হাত না দিলে জানবো কিভাবে যে কি কি ড্রেস নিয়েছে? আর বিয়েতে যে সব কাজিনগুলো ড্রেস নিয়ে কম্পিটিশন দিবে সেইখানেই বা আমি সুন্দর লাগবো কিভাবে? এইসব ভাবতে ভাবতে ব্যাগের চেইনটা হালকা খুলে দিলাম। তারপর একটা একটা দেখতে গিয়ে সব ড্রেসগুলো উপচে ফ্লোরে গড়াগড়ি খেতে লাগলো। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে আবার নিজের ড্রেস দেখায় মনোযোগ দিলাম। 7 দিনের 7টা ড্রেস তো লাগবেই। আর 3-4টা আরো বেশি অতিরিক্ত। যখন আমি এইসব চিন্তায় মগ্ন তখন কাকের মতো কেউ চেঁচিয়ে ওঠে বলল, রোদেলা, ভর্তা মোটেও মজাদার হবে না। আমি মুখ ভেঙিয়ে সেদিকে তাকালাম। যদিও না তাকালেও বুঝতাম আসলে ব্যক্তিটাকে। এ হলো আমার পণ্ডিত ছোট বোন মনিরা। আর আমি সবচেয়ে লক্ষ্মী, রোদেলা। যদিও এই কথা কেউ মানতে চায় না, কিন্তু সত্যি কথা যে কেউ মানে না তাও আমার জানা। আমার অবশ্য আরো 3টা বোন আছে। বড় আপু মেঘলা, আমি মেজো, আর আমার ছোট 2 ইবিলিশ বোন। আমি মুনিরার দিকে না তাকিয়েই বললাম, তুমি এইখানে তো, তোমার সার্গেত কোথায়? মুনিরা ধূপ করে বসে পড়ল। আমি জানি সে এখন কি বলবে, তাও কিছু বুঝিনি ভাবে বললাম, কি সমস্যা? সানিরা কই? মুনিরা আমারে চোখ দিয়ে ইশারা করতে করতে ব্যাগের বাকি ড্রেসগুলো গুছানো শুরু করলো। আর আমি সামনের তাকাতেই হতাশা যেন আমাকেই ঝেঁকে বসলো। এই মেয়ের ফিউচার নিয়ে সন্দিহান আমি। আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রকম করে সাজছে সে, কোন লুকে বেশি মানায় তাকে। মুচকি হাসিতে নাকি ডাইনির মতো তাকিয়ে। এর নাম মেকআপ বক্স হলে হয়তো বেশি মানাতো। এইসব ভাবতে ভাবতে আমি তার পিছনে গিয়ে মাথায় একটা গাঁট্টু মারলাম। ফলস্বরূপ পুরো আইলানার তার চোখ জুড়ে মাখামাখি। সে তীব্র চিৎকারে ফেটে পড়ল আর আমি ভো দৌড়। নিজের রুমে কুলু পেটে বসে আছি আর সাথে সাথে আম্মুর রেডিও শুরু। আম্মু চিৎকার করে বলতে লাগলো, তোর ভবিষ্যৎ অন্ধকার। আমি দরজাটা হালকা ফাঁক করে বললাম, অন্ধকার হবে বলেই তো ভাবলাম ভবিষ্যতে একটা এনার্জি বাল্ব লাগিয়ে নিব, আর অন্ধকার লাগবে না। আম্মু তেরে, তবে রে, বলতেই আমি আবার দরজা লাগিয়ে দিলাম। কিছুক্ষণ পরে বেরিয়ে দেখলাম চারিদিকে শান্তি বিরাজ করছে। হয়তো আম্মুর রাগ ওপরে গেছে। আমার আম্মু কি আর আমার ওপর রাগ করে থাকতে পারে? এইসব ভাবতে ভাবতে মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে আমি আম্মুর রুমের দিকে প্রস্থান করলাম। আম্মু আমার কালকে যে ড্রেস পরবো সেইটা আলনায় বিলিয়ে দিচ্ছে। আমি তার পাশে বসে বসে আপেল খেতে লাগলাম। আমার দিকে না তাকিয়ে বলল, তুই তো আবার আলমারি থেকে বের করা ড্রেস পরতে পারিস না কোন জার্নিতে, তাই রাতে বের করে রাখলাম। কাল সকাল 7টায় রেডি হয়ে নিবি। না হয় তোকে রেখে চলে যাব। আর যদি গাড়িতে বমি করিস কর্ণফুলী নদীতে ফেলে দিয়ে চলে যাব আমি। আমি ফিক করে হেসে দিলাম। আর আম্মু হতাশাজনক দৃষ্টি নিয়ে বলল, আমি কোন হাসির কথা বলি নি রোদেলা? আর নানুর বাড়ি গেলে লক্ষ্মী হয়ে থাকবি। অন্যবারের মতো তামাশা চাই না আমি। তোর সমান মেয়ের বিয়ে সহ হয়ে যাচ্ছে। আর তুই এখনো কোন কাজও পারিস না। আম্মুর কথা শুনে মনে হলো আমার মাথার ওপর বড়সড় কোন বাঁশ দিয়ে মারা হয়েছে। মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আম্মুর সাথে আর তর্কে না জড়িয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম ঠিকমতো না হলে আমার আবার মাথা ব্যথা করে, তাই সকালে সুন্দর স্বপ্ন দেখছি আমার হিরোর সাথে, যার সামনে গেলে আমার ধুকপুকনি বেড়ে যায়। কখনো যাকে বলা হয়নি তাকে কতটা ভালোবাসি আমি। আমি আমার হিরোর পাশে গিয়ে দাঁড়িয়েছি, আমার হাতটা তার মুঠোয়, আর আমি লজ্জায় মাথাটা নিচু করছি। হঠাৎ করো ধাক্কায় নিজেকে ফ্লোরে আবিষ্কার করলাম। আম্মু ভূমিকম্পে কি আমার বিছানাটা উড়ে গেল? পাশের হাসি শব্দ শুনে সেই দিকে তাকালাম। আর যা দেখলাম মেজাজ সপ্তমে। মুনিরা বলে কিছুক্ষণ দৌড়ানোর পর আম্মুর গর্জনে আমি সেইখানেই দাঁড়িয়ে পড়লাম। আম্মু নাস্তা বাড়তে বাড়তে বলল, তোরে নিয়ে কি করব? দেখ 6:45 বাজে। সানিয়া দেখ, 6টাই উঠে পড়েছে। আমি চোখ বড় বড় করে সেই দিকে তাকালাম। আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে আমার গুণবতী বোন।
ক্লাস 10-এ পড়ে, কিন্তু দেখলে মনে হয় সে ভার্সিটি শেষ করেছে। আমাকে দেখে হালকা লাজুক চোখে হেসে বলল, আসলে সেইখানে হাসনাত ভাইয়াও থাকবে। ঈশা আপু আর জীবন ভাইয়ার বিয়ে বলে কথা। ওনারা তো ঢাকা থেকে আসতেই হবে। আমার মাথায় এইবার শুধু বাসনা বাঁশঝাড়টায় পুরো পড়ল। আমি চোখ সরু করে বললাম, উনি আসলে তোর কি? সে নিজের মুখে ব্লাসারটা ঘষতে ঘষতে লজ্জায় কুকরে বলল, আরে তুমি দেখি কিছুই বোঝ না। সে তো আমার উনি হবে, আর তোমাদের সে। আমি কনফিউজড মুখ নিয়ে হ্যাবলা কান্তের মতো তাকিয়ে বললাম, এই উনি আর সে কি জিনিস? মুনিরা এসে কিটকিটিয়ে হেসে বলল, টিউবলাইটরা এইসব বুঝে না। তুরিমি যাও গিয়ে নিজের বমির পলিথিন আর ওষুধটা খাওগা। তোমার দৌড় অতটুকুই। সানিয়াও তার কথায় সায় দিয়ে হাতে কাচের চুড়িগুলো পরে পরম আবেশে দোল খেতে লাগলো। আর আমি মুখে তিতু খেয়েছি মতো নিজের রুমে এসে ড্রেস পরতে পরতে ভাবলাম, এইবার নানুর বাড়িতে গিয়ে কলাবাগানে যেতেই হবে। ফাঁসিটা সেইখানেই খাবো আমি। না হয় ক্লাস 7-এ পড়ুয়া মেয়ে আমাকে টিউবলাইট ডাকে। এইসব ভাবতে ভাবতে গোলাপি রঙের থ্রিপিসটা পরে ওড়নাটা গায়ে জড়িয়ে নিলাম আর চোখে হালকা কাজল দিলাম, তাও আবার ল্যাপটে গেল। আজব, মুনিরা আর সানিয়াকে কত সুন্দর লাগছে, কত সুন্দর করে সেজেছে তারা। আর আমি একটু সাজলাম, আমাকে কেন এমন শাওলা গাছের পেতনির মতো লাগছে। এইসব ভাবতে ভাবতে যেই হিজাব পরব, দেখি সানিয়া গলার একপাশে ওড়নাটা ঝুলিয়ে কুকড়া চুলগুলোকে হাওয়ায় ভাসিয়ে গুনগুনিয়ে গাইছে, প্রেম কি বুঝিনি। আমি মুখ ভেঙ্গিয়ে বললাম, সবই তো বুঝো, কোনটা বুঝোনি? সে আমার সামনে এসে তার সেই গা ঝালানো হাসি দিয়ে গায়ে পারফিউম লাগাতে লাগলো। আমি ঠোঁটে পিঙ্ক লিপস্টিক দিতে দিতে বললাম, কিরে হিজাব পরবি না? সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, না, উনি খোলা চুল বেশি পছন্দ করে। আমি যেন আকাশ থেকে পড়লাম। ভাগ্য ভালো সত্যি সত্যি পড়ি নাই। নয়তো লুলা হয়ে গেলে কেই বা আমাকে বিয়ে করত। এইসব ভাবতে ভাবতে জিজ্ঞেস করলাম, তোর উনি আর কি কি পছন্দ করেন? সে আয়েশ করে বসল, তারপর পা নাচাতে নাচাতে বলল, এই আমি যা পড়েছি তা। ঝুমকো, পায়ে নূপুর, খোলা চুল, এই বলতে বলতে আবার আচমকা, ভালোবাসবো ভাসবরে বন্ধু, গায়তে গায়তে বেরিয়ে গেল। আর আমার ফ্লোরে গড়াগড়ি করে কান্না করতে ইচ্ছে হলো। যাকে আমি 2 বছর ধরে গোপনে মনের কোণে জায়গা দিয়ে রেখেছি, এই মেয়ে তাকে নিয়ে স্বপ্নে বিভোর হয়ে আছে। আমি কি করতাম? এইসব ভাবতে ভাবতে নিজের চুলটা ছেড়ে ওর বলা ঝুমকো আর নূপুরটা পরে নিলাম। মাথায় কাপড়টা টেনে মাইক্রোতে বসে পড়লাম। মাইক্রো দেখলেই আমার বমি পায়। কিন্তু জিনিস পয়ে অনেক বেশি। বিয়েটা আমার মামাতো বোনের সাথে আমার খালাতো ভাইয়ের। তাই আমার নানুর বাড়িতেই যাচ্ছি আমরা। 4 দিন পর ওর বিয়ে। নানা বলেছে সবাইকে তাড়াতাড়ি যেতে, তাই যাওয়া। আর হাসনাত ভাইয়া হলো আমার নানুর ভাইয়ের নাতি, যাকে নিয়ে আমিও সানিয়ার মতো স্বপ্ন দেখি। তবে ওর মতো দিবাস্বপ্ন না, সত্যি সত্যি ভালোবেসে স্বপ্ন। গাড়িতে বমি না আসার জন্য ঘুমিয়ে পড়লাম আমি। হঠাৎ মুনিরা টেনে বসিয়ে দিয়ে বলল, এই আপু, আপু দেখো না কর্ণফুলী নদীটা কত সুন্দর লাগছে, পানির টলমলো শব্দ, বড় বড় লঞ্চ আর স্টিমার। আমি রাগী মুখ করে বললাম, এই কালো পানি দেখার জন্য কাঁচা ঘুমটা ভাঙ্গালি আমার। সে মুখ বাঁকিয়ে বলল, ভালোর জামানা নাই। ভাবলাম জানালার পাশে যখন বসেছ প্রকৃতি দেখার জন্য বসেছ। কিন্তু না ম্যাডাম, ঘুইমানোর জন্য বসেছে। আম্মু ধমকি দিয়ে বলল, এই, ওকে বিরক্ত করিও না। ঘুইমাতে দাও, নয়তো ওর বমি আসবে। সানিয়া ফিক করে হেসে বলল, এইবার যদি বমি করে হাসনাত ভাইয়া অনেক পোচাবে ওরে। গতবার চ্যালেঞ্জ করছিল সে আর বমি করবে না, এই বলে দুই ফাজিল একটা অন্যটার ওপর গড়াগড়ি করে হাসতে লাগলো। আমি মুড অফ করে জানালা দিয়ে বাইরে তাকালাম। ঠিক এই জন্যই আমি চাই না আজকে আমি বমি করি, মুখ বাঁকিয়ে ভাবলাম। আর এই পটিয়াটা দেখছি শেষই হয় না। আমি আবার হেলান দিয়ে কানে হেডফোন গুজে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাথাটা ঘুরে উঠল। দেখলাম গাড়িটা নানুর বাড়ির গলি দিয়ে ডুবছে। এই অল্প জায়গা যেন অনেক বেশি মনে হচ্ছে। গাড়ি থামার সাথে সাথে আমি দরজা খুলে বের হয়ে ওইখানেই দাঁড়িয়ে সামনের জনের ওপর বমি করে দিল। বমি শেষে চোখ তুলে তাকিয়ে দেখলাম ব্ল্যাক কালার পাঞ্জাবি। আমি ধীরে ধীরে চোখ ওপরে তুলতে রাগি রাগি দুইটি চোখে চোখ পড়ল আমার। হাসনাত ভাইয়া।
আমি তোতলাতে তোতলাতে বললাম, কারণ সামনে আমার জম দাঁড়িয়ে আছে। ব্লেক পাঞ্জাবিতে কত সুন্দর লাগতেছে তাকে। কিন্তু গন্ধ আসতেছে তার থেকে। আজব, সবসময় তো পারফিউমের ভিতর গোসল করে সে, যার কারণে আমরা কাজিনরা তাকে পারফিউম কুমার বলি। আমি আনমনে বলে উঠলাম, পারফিউম কুমার কি পারফিউম লাগানো ভুলে গেছে? এই বলে যেই তার দিকে তাকালাম কলিজার ভিতর মোচড় দিয়ে উঠল, আজব, এইভাবে তাকানোর কি মানে? মনে হচ্ছে আমি এখন চেতনা হারালেই বোধ হয় ভালো হয়। সে দাঁত কটমটিয়ে বলল, বমি করছিস যে? সেইগুলোর গন্ধ আসতেছে আর কি আমার থেকে। পাশে দেখলাম বেয়াদব দুই মেয়ে, যারা দুনিয়ায় আমার বোন হিসেবে আসছে, তারা তাদের গা ঝালানো হাসি হাসছে। ফাজিল মেয়ে, দেখবি তোদের জামাইয়ের দাঁত ফোকলা হবে আর তোদের ফোকলার বউ বলে ডাকবে সবাই। তখন দেখব কিভাবে তোদের মুখে এত হাসি আসে। এইসব ভাবতে ভাবতে রোদেলা আপু বলে ডাক শুনলাম কারোর, যা আমার কাছে এখন অতি প্রিয় মনে হচ্ছে। সেই দিকে তাকিয়ে ইফফাত বলে যেই আমি দৌড়ে যাব, দাঁড়া বলে কেউ আমাকে থামিয়ে দিল। আমি মুখ গোমড়া করে সেই দিকে তাকালাম। হাসনাত ভাইয়া হেসে বিজ্ঞ লুক দিয়ে বলল, আমার পাঞ্জাবিটাকে ধোবে? তারপর পকেটে হাত পুরে বলল, ফুফি, ও যেহেতু চ্যালেঞ্জে হারছে আর আমার গাই ওর এই অকাজগুলো করছে, তাহলে এই 7 দিন আমি যা যা কাজ করতে বলবো, যেইভাবে চলতে বলবো সেইভাবে চলতে হবে ওর। তুরিমি কি রাজি? আমি অসহায় দৃষ্টিতে আমার আম্মুর দিকে তাকালাম। আজ যদি সে মানা করে দেয়, তাকে নিয়ে আজ অমর সঙ্গীত রচনা করব আমি। কিন্তু আমার সব আশায় গুড়েবালি দিয়ে আমার আম্মা আরো নরম হয়ে বলল, রাজি না হওয়ার কি আছে? সবার থেকে ভালো তুই। তোকে ও ভয়ও পায়, আমাকে তো পায়ও না। কোন কাজ শিখে নাই কি হবে ওর? আমার ইচ্ছে হচ্ছে মাটি ফাঁক করে ঢুকে পড়ি। ইয়া আল্লাহ, এইখানে মোজাইক করে রাখছে কে? মাটি রাখলে নির্ঘাত ঢুকে পড়তাম। তখনই ইফফাত এসে আমারে বাঁচায় তোলল। আমার আম্মুর দিকে মিষ্টি হেসে বলল, ফুফি, এইভাবে বলতেছ কেন? আপু তো পড়াশোনা করে আর কাজ শিখার জন্য তো পুরো জীবন আছে। থাক, এইসব বাদ দাও। তখনই হাসনাত ভাই ভেঙ্গচি কেটে বলল, হু, যে পড়ালেখার নমুনা। তারপর বুক ফুলিয়ে বলল, ফুফি, আমি ব্যাংকে জব পেয়েছি অফিসার পদে। মুসিবত কি কম ছিল যে জব পেয়ে নতুন আর একটা মুচিবত হচ্ছে? অহংকারী পোলা। যদিও মনে মনে বলতে চাইছিলাম, কিন্তু জোরে হয়ে গেল। মেঘলা আপু ঠিকই বলে ফাটাবাস গলা আমারটা। ইফফাত তাড়াতাড়ি, ভাইয়া বমিগুলো ধুয়ে আসো বলে আমার হাত ধরে টেনে নিয়ে এলো। আর হাসনাত ভাই বেকুপের মতো তাকিয়ে রইল আমার দিকে। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ইফফাতের দিকে ভাবলাম, মেয়েটা সত্যি লক্ষ্মী। ওই খাটাস দুইটারে না দিয়ে ওরে আমার বোন বানায় দিত কত ভালো হয়তো। ইফফাত আমার বড় মামার মেজো মেয়ে। ওরাও গ্রামের বিয়ের জন্যই এসেছে। এখানে শুধু মেজো মামা আর ছোট মামাই থাকে। ইফফাত মাত্র 5 মাসের ছোট আমার থেকে, তবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েও। কিন্তু কত সুন্দর করে আমার কেয়ার নেয়। আপু বলে সম্মানও দেয়। আমি আবেগপ্লুত হয়ে বললাম, ইফফাত, তুই কত ভালো, কত গালি থেকে বাঁচায় দিলি। তোরে আমি একটা 1 টাকার মিল্ক ক্যান্ডি খাওয়াব। সে মাথা হালকা ধুলিয়ে বলল, ওইটাও নিজে খেয়ে নিও কিপটানি। কমছে কম একটা ডেয়ারি মিল্ক তো খাওয়াতেই পারো। আমি মুচকি হেসে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বললাম, ওই সব খাস না, দাঁতে পোকা হবে। এই বলতে বলতে দৌড়ে ঢুকে গেলাম। যদিও জানা কথা, রেগে তাকিয়ে আছে সে আমার দিকে। লেমন কালারের চুড়িদারের সাথে সাদা একটা থ্রিপিস পরে নিলাম। কানে ছোট টপ আর হাতে ঝুমকো চুড়ি। চুড়িগুলো নাড়তে নাড়তে পুরো নানুর বাড়িটা দেখছি। অনেক বড় আমার নানুর বাড়ি, তবে অনেক পুরনো। বিল্ডিংটা স্কুলের বিল্ডিং এর মতো। তবে আমার নানা নাকি কোন একসময় এক স্টিমারের নকশা দেখে এইটা বানিয়েছে। তখন এলাকায় কোন বিল্ডিং ছিল না কারো। কার্নিশগুলোও অনেক বড়। এতটা বড় যে আমরা জানালা দিয়ে নিজেদের গলিয়ে লুকোচুরি খেলতে পারতাম। পুরো বাড়িটা 3 তলা। লম্বা একটা বাড়ি, সামনে পিছনে খোলা বারান্দা। এত বড় বারান্দা বোধহয় আর দেখাও যায় না। স্কুলে ক্লাসের সামনে যেমন গলি থাকে, ঠিক তেমনটা। আমরা কত বউচি আর রশি বেঁধে দোল খেয়েছি। ওই গলি দিয়ে দুপাশে যার যার দরজা। কারো নিজস্ব কোন ওয়াশরুম নেয়। আর বারান্দাও
তবে এক এক বউ দুইটা করে রুম পেয়েছে। আর নানা আর নানার ভাইরা একই বাড়িতে মোট 14টা রুম, 2 তলা মিলিয়ে। এর ওপর ছাদ, নিচের তলায় কিচেন, আর 2টা ওয়াশরুম। ওপরের তলায় 2টা, আর নানুদের জন্য রুমে ওয়াশরুম। বাড়ির দুপাশে 2টা সিঁড়ি। সবার বাচ্চা অনেক বেশি হওয়ায় মেজ নানুরা আবার 8 রুমের একটা বাড়ি বানিয়েছে, কারণ ওনাদের ছেলে 5টা, মেয়ে 2টি। আর আমার আম্মুরা 5 বোন, 3 ভাই। নানি বোধ হয় এই জন্যই এত তাড়াতাড়ি চলে গেছে। এইটা ভাবতেই ফিক করে হেসে দিলাম আমি। প্রচণ্ড সুন্দরী ছিলেন তিনি। তাই আমার আম্মুরা সব ভাইবোন অতিরিক্ত সুন্দর। তবে আমার আব্বু শ্যামলা, তাই বলে আমরা মিক্স কালার হয়ে গিয়েছি। যদিও আমার অন্য কাজিনগুলো অতিরিক্ত সুন্দর। আবার ইফফাত আমাদের মতোই। এই জন্যই বলি ওরে আমাদের বাসায় দেওয়া উচিত ছিল। এইসব ভাবতে ভাবতে আমি মেজনানুর রুমে উকি দিলাম। ওই বেয়ারা কোম্পানির মালিক হাসনাত আরিয়ান এইখানেই থাকবে। আমরা সব কাজিনরা ঠিক করছি সব ছেলে এক রুমে আর সব মেয়ে এক রুমে থাকবো। সেইখানে এই মহাশয়ের আলাদা রুম লাগবে। আর নানু তাই তাদের একটা রুমে একা একেই দিয়ে দিয়েছে। আমি রুমে ঢুকতে গিয়ে সানিয়ার খিলখিলিয়ে হাসি শুনতে পেলাম। আমি দরজায় আড়ি পাতলাম। দেখা দরকার। হঠাৎ হাসনাত ভাই বলে উঠল, সানিয়া তোমাকে আজকে অনেক কিউট লাগছে। মাঝে 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 ভাবি তুমি এত সুন্দর মেয়ে, কিন্তু আমার থেকে বয়সে এত ছোট কেন? সানিয়া হিহি করে দাঁত দেখিয়ে হেসে হাসনাত ভাইয়ের গায়ে পড়তে গেল। আমার আর সহ্য হলো না। আমি গিয়ে ডাক দিয়ে বললাম, এইখানে কি তুই? একটা ছেলের রুমে এত হাসি কিসের? সানিয়া মুখ ভেঙবুচিয়ে বলল, নিজে কেন এসেছো আগে সেইটা বল। আমি থমথমিয়ে বললাম, পাঞ্জাবি ধুতে এসেছি। সে দাঁত দেখিয়ে বলল, ভালো করে ধৌত করিও। উনি আবার ময়লা পছন্দ করেন না। এই বলে সে হেসে বেরিয়ে গেল। আর হাসনাত ভাই বলে উঠল, এজন্য তো এত ভালো লাগে তোমাকে আমার সানিয়া। আমি কটমটিয়ে তার সামনে কোমরে হাত গুজে দাঁড়িয়ে বললাম, আপনি কি জানেন, ছোটদের কোমল মনে ভালোবাসার অঙ্কুর গুজানো কবিরা গোনা। সে ভ্রু উঁচিয়ে বলল, নামাজ কয় রাকাত পড়ছিস সকাল থেকে সেইটা বল। যা গিয়ে তাড়াতাড়ি কাপড় ধুয়ে দে তুই। আমি গোমরামুখ করে বললাম, আপনি রুম থেকে বের হন, আমি ওড়না রাখবো, ওড়না পরে কাপড় ধুতে অসুবিধা। ডোন্ট কেয়ার ভাব নিয়ে সে বিছানায় শোতে শোতে বলল, আমার খুব ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো, তুই তোর কাজ কর। আমি ভেংবুচি কেটে ওয়াশরুমের দরজা বন্ধ করতে গেলাম, তখন সে চেঁচিয়ে বলল, বন্ধ করবি না? আবার শুধু পানিতে ভিজিয়ে তুলে দিবি আর আমি দেখবই না? তা হবে না। তুই তো আবার কামচোর। আমার মেজাজ গরম হয়ে গেল, ইচ্ছে হচ্ছে ড্রেসের জায়গায় তাকে সাবান পানি দিয়ে ধোয়ায়। তাহলে সে আর জ্বালাতে পারবে না আমাকে। মনের ইচ্ছে মনে রেখে পরম দুঃখে কাপড় ধৌতে লাগলাম। সে চিল্লিয়ে বলল, পাঞ্জাবির সাথে আরো যা যা আছে তাও ধুয়ে দিবি। আমি নাড়াচাড়া করে দেখলাম, লুঙ্গি, গেঞ্জি, পায়জামা আর, কিরে এই ছোট জিনিসও কি আমাকেই ধুতে হবে? আমি যখন অবাক চোখে দেখেছিলাম তখন সে আবার বলল, কিরে, এইটা প্যান্টের ভিতরে পরি আমি। বমি এইটাতেও পড়ছে। তো তুই না ধুয়ে কে ধোবে? আমি নাক ফুলিয়ে বললাম, আপনি কি জানেন আপনি কত বড় নির্লজ্জ? সে মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, তো আমি কি নারী নাকি যে লজ্জা আমার ভূষণ হবে? আর তুই বকবক কমিয়ে তাড়াতাড়ি হাত চালা। অলসে করে একটা। অভ্যাস কর। জামাই এরটা ধৌতে হবে। আমি কাপড় জোরে বাড়ি দিতে দিতে বললাম, তো আমার জামাইয়েরটা আমি ধোউ, তোমারটা কেন ধোউ? এই বলে ওড়না ঠিক করতে লাগলাম। সে হাঁকিয়ে বলল, সেইটা পরে দেখা যাবে। এখন আপাতত সুন্দর করে ধোউ, আর এত জোরে বাড়ি দিবি না, কাপড় নষ্ট হয়। আর তোকে এইখানে ওড়নার ডিজাইন দেখাতে বলি নাই, কাজ শেষ কর। আমি বিড়বিড় করে তাকে বকতে বকতে বাকিটুকু ধৌতে লাগলাম। আর চোখে দেখছি তাকে। এতটা সুন্দর না হলেই কি নয়। কালো গেঞ্জি আর সাদা ট্রাউজারে তাকে কতটা মায়াবী লাগছে সে কি তা জানে। এই সে হাতে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, সেইটা যে আমার ধুকপুকানি বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, এইটা তাকে কে বোঝাবে? সে কি কাপড় ধোয়া দেখছে নাকি আমাকে দেখছে? কেন মনে হচ্ছে সে কাপড় না শুধুই আমাকেই দেখছে?
তার ওই খয়েরি চোখে ভালোবাসার সমুদ্র দেখছি কেন আমি? এ কি শুধুই কল্পনা? সে হঠাৎ ধমকিয়ে বলল, এত কি দেখিস? কাজ কর। আমার মনে হলো আমি লজ্জায় এইখানেই সাবান পানি খেয়ে সুইসাইড করি। কিন্তু ভাববার বিষয় হলো যদি আমি সুইসাইড করে ফেলি, ঈশা আপুর বিয়ের জন্য যে সাকি সাকি গানের নাচ রেডি করছি সেইটা কে নাচবে? পরম দুঃখে সুইসাইডের প্ল্যান বাতিল করে দিলাম। না হয় বিয়ের পর কচু গাছের সাথে সুইসাইড করে নিব। কাপড় ধোয়া শেষ করে সেইগুলো ছাদে মেলে দিতে গেলাম। কাপড় মেলতেই পাশের ছাদের ইফতি হাই দিল আমাকে। আত্মীয় না হলেও পরিচিত সে নানুদের। তাই আমিও হেসে ওর সাথে কথা বলতেই রেলিয়ের দিকে গেলাম, দেখি সে তাড়াহুড়া করে দৌড় দিল যেন কুকুর লেগেছে পিছনে। আমি অবাক হয়ে নিজের দিকে তাকালাম। আমাকে কি কাজের মেয়ে রহিমা ভেবে ভুল করলো নাকি পেতনির মতো লাগছে যে সে ভয় পালালো? এইসব ভাবতে ভাবতে যেই পিছনে তাকালাম, ইয়া আল্লাহ বলে পিছনের দিকে লাফ দিলাম আমি। এমনিতে হাড় নরম আমার। ডক্টর আঙ্কেল বলে। তার ওপর এই বান্দা পেঁচার মতো চোখ করে পিছনে দাঁড়িয়ে থেকে ভয় দেখায় কোন দুঃখে? আমি হরহরিয়ে, পেঁচার মতো চোখওয়ালা কোন পুরুষ মানুষ গোলাপের পাপড়ির মতো নরম কোন কচি মেয়ের দিকে হায়নার মতো করে তাকায়? মেয়েটা তো ভয়ে টুক করে ফিট হয়ে পড়ে যাবে। এই বলে মুখে হাত দিয়ে যেই পালাতে যাব, আমার সামনে এসে আচমকা দাঁড়িয়ে গেল আর বলল, তুই কি গরু যে গলার বদলে হাতে ঘন্টা লাগিয়েছিস? নাকি ছোট বাচ্চা যে হারিয়ে যাবি তাই এই ঝুনঝুনি লাগাইছিস যাতে তোরে খুঁজে নেওয়া আয়? আমি মাথা নিচু করে বললাম, এইগুলো চুরি ভাইয়া। তখন সে তাচ্ছিল্য ভরা হাসি হেসে বলল, এইগুলো চুরি? কোনোদিন ও হাতিকে চুরি পরতে দেখেছিস? এইসব তোকে মানায় না, যাদের হাত চিকন। সানিয়া, ইফফাত, ইস্পা ওদের মানায়। আমার কান্না আসতে লাগলো কিন্তু কান্না চেপে বললাম, আমি কই এত মোটা? 61 কেজি মাত্র। আর আমার হাইট তো 5 ফিট 4। সে মুখ ভেঙ্গিয়ে বলল, হু। সে শুটকি। তারপর আমার হাত থেকে চুড়িগুলো খুলে নিয়ে নিল, তারপর তা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, এইসব যার হাতে মানাবে তাকে গিফট করে দিব। তুই ভুল করে কখনো চুড়ি পরবি না। এই বলে হনহনিয়ে সে চলে গেল। আমি অন্য আর একটা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে গেলাম। ইফফাত ওর ড্রেস আর চুড়িগুলো দেখাতে লাগলো। সে শাড়ি পরবে বিয়েতে। সে এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো, আপু আমি ব্লেকের ওপর হোয়াইট পাড়ের শাড়ি পরবো। শাড়িটা আম্মুর। তুমিও শাড়ি পরবে? আমি হেসে যেই মাথা নাড়াবো তখনই হাসনাত ভাই তার ফাটাবাসের আওয়াজে হুঙ্কার দিয়ে বলল, না ও গাউন পরবে। লম্বা হাতের পা সমান লম্বা নিচে। আমি তার দিকে রাগী লুক দিয়ে ইফফাতের হাতে নিজের হাতটা শক্ত করে গুজে বললাম, আমি খয়েরি কাতান পরবো যার আঁচলটা নেটের। হাসনাত ভাই দেখলাম চোখ রসগোল্লার মতো করে তাকিয়ে আছে। তারপর আবার নিচের দিকে তাকিয়ে বলল, মুটিকে শাড়িতে। আমি তার দিকে না তাকিয়ে তার কথার মাঝখানে ফোড়ন কেটে বললাম, আটার বস্তা লাগুক আর পচা আলুর বস্তা আমি পরবো। এই বলে ইফফাতের দিকে তাকিয়ে ওকে নিয়ে নিচে চলে গেলাম। ইফফাত কিছু বলতে চাইলো, ওকে থামিয়ে বললাম, চল সুনান ভাই, সিয়াম, আর অন্য ভাইরা আসছে। চল ওদের সাথে গল্প করি গা। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আমার খালাম্নি আর কাজিনদের সাথে দেখা। বড় আন্টি আসে নাই। ওনার ছেলের বিয়ে বলে কথা, তবে সিয়াম চলে এসেছে। সিয়াম বড় আন্টির মেজো ছেলে। বড় ভাইয়ার বিয়ে ঈশা আপুর সাথে। সুনান ভাইয়া, আদি, সাদাত মেজো আন্টির ছেলে, আর আলভি, আরাফ সেজো আন্টির। ভাইয়াদের পুরো বহর কিচেনে বসে বসে মামিদের সাথে গল্প করছে। আর আম্মুরা সব বোনরা মিলে নানুর রুমে গল্প জুড়ে বসে আছে। অবশ্য আমি সেইখানে যাব না। সেখানে ওরা আমাদের দোষগুলো নিয়ে কাহিনী করবে, তাই আমি আর ইফফাত ভাইদের দিকে প্রস্থান করলাম। আমি দুকেই নতুন বউকে দেখলাম। হাঁটুমোড়ে বসে আছে। আলভি আর সুনান ভাইয়ের সেই কি ইমোশনাল ডায়লগও। মনে হচ্ছে ঈশা আপুকে কোন জঙ্গলে বিয়ে দিয়ে আসতেছি। এমনিতে ঈশা আপুর সাথে কেন জানি আমার বনে না। ও আর আমি যেন দুই দিকে দুই মেরুর বাসিন্দা। তার ওপর কেন যেন মেজো মামি আর তার এই গুণধর মেয়ে আমাকে সহ্য করতেই পারে না। আমি ধূপ করে ঈশা আপুর পাশে বসে পড়লাম আর সুনান ভাইয়ের দুঃখী মুখের দিকে তাকালাম। বেচারা ক্রাশিত ছিল ঈশা আপুর ওপর।
আর হবে নাই বা কেন, ঈশা আপু কত সুন্দর স্লিম ফিগার, ফর্সা সুন্দরী। যে কোনো ছেলের ক্রাশ হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু পড়ালেখায় বেচারির অবস্থা সন্দিহান। আমি তাদের বোনের বিদায়ের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আচমকাই আমার দাঁতগুলো বেরিয়ে গেল। আর আমি হি হি করে হেসে দিলাম। আজব তাদের সবার লুক দেখে মনে হচ্ছে কেউ আমাকেই কবুল বলতে বলেছিল, আর তার বদলে আমি আমার ফেভারিট রং লাল বলে দিয়েছি। আমি হালকা ঢোক গিলে বললাম, ওরে কি দূরে কোথাও দিচ্ছি? নিজেদের ঘরেই তো দিচ্ছি। তাদের মুখের ভাবের পরিবর্তন না দেখে ইফফাত ও সুর মিলিয়ে বলল, হুম। আর এই ছাড়া তো আর কোন কথাই নাই। আগে জাস্ট আপু ছিল, আর এখন আপুর সাথে ভাবিও হয়ে গেল। আমি মিনমিনিয়ে বললাম, হু। আগে তো এখানে আসলে শান্তি দিত না। এখন এই অশান্তির বস্তা খালাম্নির বাসায়ও থাকবে। এই দুঃখে এখন আমারই কান্না আসছে। আমি দুঃখী মুখ নিয়ে আবার সুনান ভাইয়ের দিকে তাকালাম। সে কি এই এখনো না হওয়া ভাবির জন্য ছান্না মেরিয়া গাইবে? আহা, তাকে যদি পিঙ্ক কালার বিষটা দিতে পারতাম, বেচারা খেয়ে কতদিন পেট কষা করতে পারত। আমি যখন বিড়বিড়িয়ে এইসব বলতেছিলাম তখন আমার হাতে চিমটি কেটে ইফফাত পরম আগ্রহে জিজ্ঞেস করল, পেট কষা হলে লাভটা কি? আমি নিচু স্বরে বললাম, আরে ঈশা আপুর ফেভারিট রং হলো হলুদ। আর ভাই যদি বারবার হলুদ পায়খানা করে তাহলে তার ঈশা আপুর কথা আরো মনে পড়বে না। ইফফাত ব্রু কুঁচকে তাকিয়ে বলল, পায়খানা কি শুধু এক রয়ের হয় নাকি আহাম্মক? আমি আরো কিছু বলতে মুখ খুলছিলাম, হঠাৎ কারো আগমনে আমার মুখের কথা মুখেই রয়ে গেল। এই মহান ব্যক্তি আমাদের এইখানে নিজের পায়ে ধুলো দেওয়ার কারণ কি? তাই ভাবাচ্ছে আমাকে। সে ধূপ করে সুনান ভাইয়ের পাশে বসে পড়ল, তারপর মিষ্টি হেসে বলল, ভাবতেছি চড়ুই ভাতি খাবো। তোরা কি বলিস? সুনান ভাই হাসতে হাসতে বলল, আমি রাজি ভাই। ভালোই হবে, নিউ ক্রাশকে খুঁজে নিব সেইখানে। আমি বেকুবের মতো তাকালাম তার দিকে। এ ছেলে এমন কেন? জীবনে সে কত ক্রাশ খেয়েছে কোন হিসেব নেয়? হঠাৎ ইফতি ভাইয়া ডুবতে ডুবতে বলল, আমিও খেলতে চাই। সেই কত পিচ্ছিকালে খেলেছি। সুনান ভাই ইফতি ভাইয়ের বন্ধু। তিনি তার বন্ধুরে নিজের বুকের সাথে লাগায় বলল, অবশ্যই। কলিজা আমার। হাসনাত ভাই তিতা খেয়েছে এমন মুখ করে মাথা ধোলান। আজব, ইফতি ভাই আবার তার কোন পাকা ধানে মই দিল? এরে দেখলে কেন পেটে সুতাকৃমি নাড়া দিছে মতো মুখ করে এই হিটলার? আচমকা হাসনাত ভাই দাঁড়িয়ে পকেটে হাত পুরে বলল, আমি ভেবে দেখলাম রান্না বান্না আর বাকি কাজ আমরাই করব। কোন আম্মুরা ছাড়া? আমার মাথায় বড় একটা বাস পড়ল। আমি জানতাম এই মুসিবত যেখানেই যায় সেইখানে এমন গন্ডগোল মার্কা কথা বলে। আমি হালকা ডুব গিলে বললাম, ভাই আমি সব থালা বাসন ধোও। আমার দিকে তাকিয়ে সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সেইটা ইস্পা করবে বলেছে। সানিয়াও নাকি করবে? তুই ঝাড়ু লাগাবি আর আমার সাথে রান্না করবি। আমি তার দিকে করুণাভরা দৃষ্টিতে বললাম, ভাই, পারি না আমি রান্না। আর ঝাড়ু লাগালে কোমরে প্রবলেম হয়। হঠাৎ সানিয়া এসে বলল, তো শিখে নাও। কে বলছে শিখার কোন বয়স আছে? আর তুমি এখন শিখবা? আমার ইচ্ছা হলো এই মেয়েরে কাটা পেঁয়াজের স্তূপে 2 ঘন্টা চুবাই রাখি, তাহলে সে বুঝতো রান্না কতটা কষ্ট। দেখলাম সবাই তারেই সাপোর্ট করলো। আমি হনহনিয়ে বেরিয়ে গেলাম। আর সিঁড়িতে ইস্পা আর তার সাথীদের সাথে দেখা আমার। গেঞ্জি আর স্কার্টে অনেক মায়াবী লাগছে তাকে। যদিও শুধু চেহারা মায়াবী, কাজগুলো ডাইনির মতো লাগে আমার। সারাক্ষণ হাসনাত ভাইয়ের আগে পিছে ঘুরতে থাকে সে। হাসনাত ভাইয়ের খালাতো বোনও। সব সময় ওর বহর নিয়ে চলতে থাকে এই মেয়ে। প্রিমিয়াম ভার্সিটিতে পড়ে এতেই কত দেমাক তার। সে দেখতে হলদে ফর্সা, ও আর আমি লাল ফর্সা। আমার দিকে তাকিয়ে আফসোসের ভঙ্গিতে বলল, ও একটা মেয়েকে কাজের বেটি রহিমা বানায় দিল আমার হাসনাত। আমার ইচ্ছে করছে তার কোকড়া চুলগুলো ঝাড়ু বানিয়ে ঘর পরিষ্কার করি। কিন্তু সেই আশা বাদ দিয়ে আমি সিঁড়ি দিয়ে হনহনিয়ে উঠে ছোট মামির রুমে গিয়ে টিভি দেখতে লাগলাম। শালা হিটলার! মানুষকে সারাক্ষণ জ্বালাস। দেখবি তোর বউ আস্ত একটা হিটলারনি রাক্ষসী হবে, যে তোকে জ্বালাবে, পোড়াবে, তারপর টুক করে গিলে ফেলবে, তাও সস ছাড়া। যদি রোদেলাকে বিয়ে করতি, রোদেলা অন্তত তোরে সস দিয়ে খেত।
এইসব বিড়বিড় করে সামনে তাকাতেই দেখলাম মুনিরা আমার সামনে বসে অবাক চোখে তাকিয়ে আছে। আমি মুখ ভেঙিয়ে বললাম, এইভাবে কি দেখ? আমি কি পৃথিবীর অষ্টম আশ্চর্য নাকি যে এইভাবে স্ক্যান করছো? সে ধূপ করে বসে বলল, তার থেকেও বেশি। এই জন্যই তো ভাবি নখ খাও কেন? আসলে তুমি বোধহয় রাক্ষসী হয়ে গেছো। না হয় সস দিয়ে মানুষের রোস্ট খাও কেন? ইফফাত দৌড়ে এসে বলল, কি খাচ্ছ তোমরা? বারবিকিউ নাকি? গোলমরিচ ও সাথে দিও প্লিজ। মুনিরা মাথায় হাত দিয়ে বলল, একটা রাক্ষসী হয়েছে তো আর একটা টিউবলাইট। ও হাসনাত বারবিকিউ খাবে সস দিয়ে। তুরিমি খেতে চাও? ইফফাত নাক সিটকে বলল, ছি ছি, মানুষের মাংস তিতা, চিনি ছাড়া খাওয়া যাবে নাকি? আমি খাবো না। তারপর হঠাৎ চোখ বড় করে বলল, কি মানুষ? আরে আপু, দুনিয়াতে কত সুন্দর জিনিস আছে। আমি হেহেদিকে বলবো তোমার জন্য আসার সময় চিকেন ফ্রাই আনতে। ও বড় আপুকে আনতে গেছে। তাও এইসব খাইও না তুরিমি। আমি দুইটার মাথায় জোরে দুইটা গাট্টু দিয়ে বললাম, গাধা দুইটা। আমি এইসব কেন খাবো? আমাকে দেখতে কি তোদের হাসনাত খেকো হনুমান মনে হয়? মুনিরা হাসতে হাসতে বলল, আহ, একটা মুভির নাম পেয়েছি, রোদেলা কেন হনুমান, যাই সবাইকে বলে আসি। এই বলে সে ভৌদৌড়। আর আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। সত্যি জীবন যেন স্টার প্লাসের মতো বেদনাময়। কেউ আমারে এক চিমটি লবণ দাও, খেয়ে মরে যায়। ইফফাত আমার মাথায় হাত দিয়ে বলল, বইয়ে তো কোথাও পড়ি নাই লবণ খেলে মারা যায়। কোন বইয়ে আছে আপু? আমি তেরে ওঠে বললাম, তুই টিউব লাইট না, তুই হলো মোমবাতি। যা সামনে থেকে। বেচারি বোধহয় মনে কষ্ট পেল। দুঃখী মুখ নিয়ে বেরিয়ে গেল আর যেতে যেতে দোয়া করে দিল, তোমার লাইফে যেন হাসনাত ভাইয়ার মতো একটা হিটলার পড়ে যে সারাদিন তোমারে দৌড়ের ওপর রাখে। আমি তবে রে বলতেই ভৌ দৌড়। আর যথারীতি আহ শব্দ। এই মেয়ে কেমনে হচ্ছে চশমা একটার জায়গায় দুইটা দিতে হবে। শুকনাতে ও আছাড় খাই। গিয়ে দেখি সে বলিউড স্টাইলে ইফতি ভাইয়ার কোলে ঝুলছে। ইফতি ভাই অপলকে তাকিয়ে আছে তার দিকে। ইফতি ভাই মানুষটা অনেক ভালো। ফর্সা বেশি না, আবার শ্যামলাও না। একটা ছেলের গায়ের রং যেমনটা হলে তাকে সুদর্শন বলা চলে, ঠিক তেমন। সুঠাম দেহ। লম্বাই 5-10। ইফফাত ও লম্বা ভাইয়ার সাথে মানাবে। আর ভাইয়ার বিশেষ পার্ট হলো হাসলে গালে টোল পড়ে। এতে কিউট লাগে অনেক। ইফফাত তাড়াতাড়ি ইতস্তততা নিয়ে দাঁড়িয়ে পড়ল, তারপর সরি বলে আবার সেই ধুপোধুপিয়ে তার প্রস্থান। ইফতি ভাইয়ের মুখে মৃদু হাসির রেখা। আর চোখে খুশির ঝিলিক। নিজের হাতগুলোর দিকে বারবার তাকাচ্ছে সে। তখন আমি জোরে বলে উঠলাম, হুম হুম। ওই হাত দিয়েই আজ ইফফাতকে ধরেছিলেন আপনি। ভাই, আজকে ভাতও তো ওই হাত দিয়ে খেতে পারবেন, তাই না? নাকি চামচ লাগবে? এই বলে একটা চোখ টিপ দিলাম। ভাইয়া লজ্জায় লাল হয়ে উঠল। ছেলে মানুষের লজ্জা রাঙ্গা মুখ দেখে হাসি পেল আমার। আসলে ভাইয়া ইফফাতের জন্য পারফেক্ট। কারণ আমার বোনটা বদরাগী। আমার সন্দেহ হয় এই মেয়ে নিঘাত জামাইয়ের চুল সব ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিবে। যদি উল্টাপাল্টা করে তো। কিন্তু ভাইয়া হলে বলবে, তুমি ছিঁড়েও না, হাতে ব্যথা পাবে, আমি ছিঁড়ে তোমার হাতে দিই। ভাইয়া হেসে ইতস্তত হয়ে বলল, আরে তেমন কিছু না। ও আসলে দেখতে পাইনি। আর আমি জাস্ট হেল্প করেছি। আমি ব্রু নাচিয়ে বললাম, ভাই, মিথ্যা আর কাউকে বলিও। তুমি যে সেই কখন থেকে আমার বোনটিকে দেখছো আমি কিন্তু খেয়াল করেছি। সে লাজুক হেসে নিচে তাকিয়ে বলল, আসলে তার চোখগুলো খুব মায়াবী। চোখ ফেরানো দেয়। আর মিষ্টি হাসিটা। ওইটার জন্য আমি যা বলে করতে পারবো। আমি আনমনে হেসে দিলাম। তখন পিছন থেকে হঠাৎ হাসনাত ভাই বলে উঠল, কার হাসি সুন্দর? ইফতি ভাই আমাতা আমাতা করতে লাগলো। আমি পিছনে ঘুরে দাঁড়িয়ে বললাম, আমার। উনি আমার হাসির কথা বলছিল। কেন, কোন সমস্যা? হাসনাত ভাই ইফতি ভাইয়ের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, মানুষকে পাম দিয়ে ফোলাস কেন? তারপর আমার দিকে তাকিয়ে বলল, ঘোড়ার হাসি শুনেছিস কখনো কত বাজে? তোর হাসিটাও তেমন শোনায়। তারপর আচমকা আমার হাত ধরে বলল, চল আমার বিছানা ঠিক করে দিবি। এই বলে আমাকে টানতে টানতে নিয়ে চলল। ইফতি ভাই বেকুবের মতো সেই দিকে তাকিয়ে রইল।
আমি আমার হাতের দিকে তাকালাম। তার স্পর্শ যেন মনে ঝড় তুলছে। মনে হচ্ছে পেটের ভিতরে সাইক্লোনটা মোচড় দিচ্ছে। হাসনাত ভাইয়া এত সুন্দর কেন? এই তার কর্নারের দাঁতটা যেইটা কথা বলার সময় দেখা যায় আমি রোজ গ্রাসিত হয়ে পড়ি। তার সবকিছু সুন্দর। লম্বাই ৫-১১। লম্বা লম্বা আঙ্গুল। হাতটা আরো সুন্দর। কিন্তু এই হাতটা যেন শুধু আমার হাতের সাথেই মানায়। বিছানার সামনে এনে আমাকে দাঁড় করিয়ে বলল, তাড়াতাড়ি ঠিক কর, আমি ঘুমাবো, মাথা ব্যথা করছে। হঠাৎ সানিয়া কোথা থেকে এসে বলল, মাথা টিপে দিব আমি। আম্মু বলে আমার হাতে জাদু আছে। আমি দাঁত কটমট করে বললাম, জাদু কাজের মধ্যে দেখা। যাও গিয়ে আম্মুকে সাহায্য কর গা। সে আমাকে মুখ ভেঙ্গিয়ে হঠাৎ মুখ উজ্জ্বল করে বলল, রোদেলা কেন হনুমান মুভি দেখেছেন ভাইয়া? আমি তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলাম। ইচ্ছে হচ্ছে মুনিরাকে তুইলে ফাঁসিতে লটকাই দিই। তাও আবার বিনা টিকেটে। তারপর হঠাৎ মনে হলো, না, এইটা বাদ যাবে কেন? মুনিরা আর সানিয়াকে দুইটা রশিতে ঝুলিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিব, তাও আবার এই হিটলারের ফ্যানে। তাহলে ফ্যান ভেঙে তিনটারই উচিত শিক্ষা হবে। নিজের আইডিয়া দেখে আমি নিজেই ক্রাশিত। বাহ রোদেলা, তোর মাথায় এত বুদ্ধি! তোর তো ট্রাম্পের সাথে মিটিংয়ে থাকার কথা। তুই এখানে কি করিস? এই বলে নিজের কাঁধে নিজে চাপড় দিয়ে শাবাশি দিলাম। হাসনাত ভাই হঠাৎ গর্জে বলল, ওই কাজ করতে বলছি, নিজের বডি ফিটনেস দেখতে বলি নাই। ভঙ্গি। আমি মুখ ফুলিয়ে বিড়বিড় করে বললাম, তোমার ৭ পুরুষের ভাগ্য যে ট্রাম্পের সেক্রেটারি তোমার বিছানা পরিষ্কার করছে, আর তুমি তার মূল্যও দিচ্ছ না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ সুনান আর ইফতি ভাইয়াকে দেখলাম। হাসনাত ভাই পেঁচার মতো মুখ করে বলল, কিরে চাচি, চিন্তা করবে যাসনি? ইফতি ভাইয়া কিছু বলার আগে সুনান ভাই হেসে বলল, আমি মামি থেকে পারমিশন নিয়ে এসেছি, একসাথে থাকবো আজকে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, রোদেলা চল, তোকে ওরা খুঁজছে, তোর বন্ধুরা। আমি পা বাড়াতে হাসনাত ভাই গর্জিয়ে বলল, রোদেলা এদিকে আয়। ফুফু এই ইংরেজি বইটা তোকে পড়াতে বলেছে, সামনে নাকি তোর এক্সাম, বসে পড়। আমার মেজাজ হাইপার হয়ে এখন আকাশে উঠছে। তার দিকে না তাকিয়েই বললাম, রাতের 10টায় পড়বো না আমি, আর একদিনে বিদ্যাসাগর হয়ে যাব না। এই বলে হনহনিয়ে বেরিয়ে গেলাম। পিছনে কিছু পড়ার শব্দ হলো, কেয়ার করলাম না। সানিয়া দৌড়ে এসে বলল, জান ভাইয়া হাতে কত ব্যথা পেয়েছে। আমি দেখতে চাইলাম, দেখতে দিল না। আমার কান্না আসতে লাগলো, মনে ভিতর যেন হু হু করে উঠল। তাও নিজেকে শক্ত করে বললাম, ভালো হয়েছে মানুষকে জ্বালানোর শাস্তি। আমরা সবাই ছোট মামির 2 রুমে ঘুমাবো। কাল রাতের মধ্যে হয়তো আমাদের ম্যারিড আপুগুলোও চলে আসবে। 2টা রুম, এক রুমে ছেলেরা বড়টাই, কারণ ওরা বেশি। আর একটা রুমে আমরা মেয়েরা। রুমটা ছোট, আর 2টা জানালা, একটা গলির দিকে আর একটা পাশের রুমের দিকে। এই জানালা কেন দিছে কে জানে, এই কোন দেশি স্টাইল। তবে আসার কথা লক আমাদের রুমের দিকে। আর জানালার ওপাশে জাস্ট একটা সোফা। ওরা সবাই ফ্লোরে বিছানা পেতেছে, সোফায় কেউ থাকছে না। আর আমাদের রুমে আমরা 3 বোন, ইফফাত, ঈশা আপু, আর কিছু বাচ্চা পার্টি। আমরা কেউ খাটে কেউ ফ্লোরে। তবে আমাকে জায়গা দিয়েছে, একটা বড় টেবিল আছে সেইটার ওপর। সেইটা জানালার সাথে লাগালো। আসলে টেবিলটা কাঠের মতোই, তবে ছোট আর মজবুত। আমরা জানালা খুলে দিলাম আর ওদের সাথে নানা বিষয়ে গল্প করতে লাগলাম। আদি, সিয়াম, আর আলভি আমার সমান। আসলে আমাদের কাজিনদের মধ্যে সমবয়সী আমরা অনেকেই। এমন একটা অবস্থা, মনে হয় একজন ভেবেছিল বেবি নিবে, তখন বাকিরা সবাই ভাবলো আমরাও নিব। আর সবাই একটা একটা করে নিয়ে নিল। হঠাৎ দরজায় ধুমধাম আওয়াজ। মনে হলো ঘরে ডাকাত পড়েছে। আমি দৌড়ে গিয়ে দেখি লাল চোখে হাসনাত ভাই। আমি তার দিকে অবাক নয়নে তাকালাম। তার চোখে কি ভোমরা কামড় দিল, এত লাল কেন? আমি আনমনে প্রশ্ন করলাম, লিপস্টিক কি ঠোঁটের জায়গায় চোখে দিলেন? আমার দিকে সে কটমটিয়ে তাকালো। আমি হরহরিয়ে বললাম, লাল চোখওয়ালা কোন সুন্দর ছেলে, বাচ্চা বাচ্চা চেহারার এক রূপসী কন্যার দিকে বাঘের মতো তাকাই। মেয়েটার বিনা সিঁড়িতে ওপরে টিকেট কেটে যাবে।
এই বলে মুখে হাত দিয়ে ফেললাম। সে অন্যদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোদের সাথে ঘুমাব আমি। তখন আমি অবাক হয়ে তাকালাম। সুনান ভাই বলে উঠল, ভাই এখানে তো তেমন জায়গা নেই। আপনার রুমে কি হলো? হাসনাত ভাই মুখ ঘুরিয়ে বলল, পিঁপড়া সব এইখানে। পুরো শরীরে কামড়াচ্ছে। আমি অবাক হয়ে বললাম, আমি তো পরিষ্কার করে এলাম। সে গোমরা মুখ করে বলল, তাহলে চল তুই সহ আমার রুমে গিয়ে থাকবি। পিঁপড়া আছে কিনা তারপর বুঝবি। আমি তাড়াতাড়ি বললাম, আপনি সোফায় ঘুমিয়ে পড়ুন ভাইয়াদের রুমে। আমি এখানে ঘুমাবো। এই বলে আমি শুতে চলে এলাম। আর দেখলাম সে সোফায় শুয়ে পড়ল। আমি জানালাটা বন্ধ করে দিলাম কিন্তু দেখলাম হুকটা ভাঙ্গা। তাই হুক না লাগিয়ে এমনিতেই ঘুরিয়ে পড়লাম। পাশের রুমে আম্মু, আন্টি আর মামিরা কথার ঝুড়ি নিয়ে বসেছে। আমরা জানালা দিয়ে সবাই কান পাতলাম। জানা কথা এখন সবার নামে শুধু বদনামই হবে, কিন্তু তাও আমাদের জানার ইচ্ছা কার বাসটা সবচেয়ে বেশি মজাদার হয়। ভাইদের মধ্যে তো ওভার কনফিডেন্ট বিরাজ করছে, তাদের এই ধারণা আজ তাদের নামে সুনাম হবে। কারণ তারা এই কয়েকদিন অনেক লক্ষ্মী হয়েছিল। তবে আমার মনে হচ্ছে না আমাকে কোন ছাড় দেওয়া হবে। মনে হয় আমাকে আজকে বারবিকিউ করবে আমার আম্মা। আমি তাদের দিকে আর চোখে তাকিয়ে বললাম, বড়দের কথা শোনা বেড ম্যানার্স। চল ঘুরিয়ে পড়ি। সুনান ভাই দাঁত কেলানো হাসি দিয়ে বলল, কেন চলে যেতে চাও খুব জানি। সবচেয়ে বেশি বাস তো আন্টি তোর নামে দিবে। তাই আর কি। আমি তার দিকে কটমটিয়ে তাকিয়ে বললাম, তোমার দাঁতগুলো মূলোর মতো, সেগুলো দেখিয়ে আমাদের অধন্য করিও না। সে তাড়াতাড়ি নিজের মুখ বন্ধ করে আবার জানালায় কান পাতল। আমিও কৌতূহল দমন করতে পারলাম না। সবাই এখন জানালার পাশে বসে আছি আমরা। দুঃখজনকভাবে আমি হাসনাত ভাইয়ের পাশে বসে আছি। তার পারফিউমের মিষ্টি স্মেলটা নাকে আসছে আমার। এ যেন অন্যরকম লোমহর্ষ অনুভূতি। এভাবে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত দম আটকে মরে যাব আমি। তাই ভাবলাম অন্য পাশে বসি। আমি যেই ওঠে অন্যদিকে যেতে চাইলাম, হঠাৎ হাতে কারো জোরে টান অনুভব করলাম। আমি হুমড়ি খেয়ে পড়তে গিয়ে নিজেকে সামলে নিলাম। আর চোখে চারদিকে তাকিয়ে হালকা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বসে পড়লাম। সবার মন জানালার বাইরে। ভালোই হলো আমাকে কেউ দেখে নাই। না হয় হাজারটা কোয়েশ্চনের জবাব দিতে হতো আজকে। তারপর হাসনাত ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে ভাবলাম, এই ছেলের মাঝে এত রহস্য কেন? কি চায় সে বোঝাও যায় না। এইসব ভাবতে ভাবতে কানে কারো গরম নিঃশ্বাস অনুভব হলো হঠাৎ। আমি চমকে সেদিকে তাকানোর আগেই কেউ ফিসফিসিয়ে বলল, চুপ করে বসে থাক। আমার পাশে বসলে কি গায়ে চুলকায় তোমার? কেন দূরে দূরে থাকতে চাও? এই বলে সে আচমকা আমাকে নিজের দিকে এরেকটু চাপিয়ে বলল, চুপচাপ বসে থাক। একদম নড়বে না। শোন ওরা কি বলে। আমি এখন আপাতত অন্য গ্রহে আছি। হাসনাতের তুমি বলাটা যেন হৃদয়ে ভালোবাসার অন্য এক হাওয়া দিচ্ছে। আমি চুপটি করে তার হার্টবিটের শব্দ শুনতে লাগলাম। এ যেন শুধু আমার নামই বলছে। আমি নিজের অদ্ভুত কল্পনার কথা ভেবে নিজেই হেসে দিলাম। সুনান ভাই হঠাৎ গলার কলার উঁচিয়ে বলল, দেখবি সবাই এখন আমার নামে কত সুনাম করবে। তখনই মেজো আন্টির কথা শোনা গেল। তিনি হতাশ হয়ে বলল, কি বলতাম বোন, দুঃখের কথা, আমার সুনানটা এত মেয়েবাজ কেমনে হতে পারে? যেখানে যাই সেইখানে একটা না একটা মেয়ের ওপর কি বলে ক্রোশ নাম রোষ খাই। আচ্ছা এইটা আবার কেমন খানা? আমরা খিলখিলিয়ে হেসে উঠলাম। আমি চোখ টিপ দিয়ে বললাম, গেল রে গেল। একটা উইকেট পড়ল। সুনান ভাই মুখ কালো করে অন্যদিকে তাকালো, তারপর বলল, হাসিও না। সবার পালা আসবে। শুধু আমাকে দিয়ে সূচনা হলো এই যা। আলভি সান্ত্বনা দেওয়ার জন্য যেই সুনান ভাইয়ের কাঁধে হাত দিবে সেজো আন্টি বলে উঠল, আরে আপা সেইটা ক্রাশ বলে। আমার দুই নবাবজাদা তো রোজই খাই। তোমারটা তো বড় হয়েছে ভার্সিটিতে পড়ে। আমারটা ভাবো, সামনে এইচএসসি। আর সাহেবের চুলের বাহার দেখলে মন চায় গুলি করে দিতারে। তারপর পরম আক্ষেপের সাথে বলল, বড়টা দেখে দেখে ছোটটাও খারাপ হচ্ছে। নিজের গায়ের কাপড় গুলা ও আমার জন্য রেখে দেয়। আমি কি কাজের মেয়ে ওদের? সেইটা বোঝা তোরা আমারে। এই বলে আন্টির সেই কি কান্না।
আলভি ঠাস করে আরাফে গালে একটা থাপড় লাগিয়ে দিল আর মুখ ফলিয়ে বলল, সব তোর দোষ। তুই করবি আর শাস্তি আমি পাবো। আদি আলভিকে সান্ত্বনা দিয়ে বলল, থাক, বাদ দে। রোজের ঘটনা। তখন মেজো আন্টি বোনকে সান্ত্বনা দিয়ে বলল, আরে বোন, খারাপ তো আমার বুলা। তুই চুলের কথা বলতেছিস? আমার আদির চুলগুলা দেখিস তো, মনে হয় যেন কাকের বাসা। আমি তো ভয় পাই না, জানি কোন কাক আসি ওর মাথায় নিজের বাসা বানায় রাখে। আর সাদাতটা দেখগা। ভালো পেন্টগুলা না পরি টাকা দিয়ে ছেঁড়া পেন্ট নিয়ে আসে। আরে বাপ, তোরে কি আমরা টাকা দিই না? ফকিরের ড্রেস কেন পরস? আমি এই কথা শুনে নিজেকে আর সামলাতে পারলাম না। খিলখিলিয়ে হাসতে হাসতে ইফফাতের গায়ের ওপর। ইফফাত আমাকে তুলতে তুলতে বলল, চুপ, হাসিও না। তোমার নামের সময় ওরা পার্টি দিবে। এখনো সেজো ফুফি। চুপ, তার মানে দেখগা তোমার জন্য কি রেডি রাখছেন তিনি। তখনই বোর মামি আফসুস করে বলে উঠল, আমারটা তো অতিরিক্ত পরিষ্কার। বাথরুমে ঢুকাই দে। 1 ঘন্টা সেইখানে কি করে আল্লাহই জানে। তারপর কোন কাজে সে নাই। আর রান্না করতে বললে 100 হাত দূরে। আমি আর চোখে ইফফাতের দিকে তাকালাম। বেচারি ফাটা বেলুনের মতো চুপসে গেছে। ইফতি ভাই নিচু স্বরে বলল, সব কাজ যদি বউই করে, বর কি করবে? আর রান্নাটা বিয়ের পরেও বর থেকে শিখতে পারে। আর অনেক ছেলেরা তাদের ভবিষ্যৎ রাগী বউয়ের মান ভাঙ্গাতে রান্নাও শিখে রাখে। ইফফাত পুলকিত হয়ে এক নজরে কিছুক্ষণ ইফতি ভাইয়ার দিকে তাকালো, তারপর অন্যদিকে তাকিয়ে মুচকি হেসে দিল। ভাইয়াও আর চোখে তাকিয়ে মুচকি হেসে দিল। এরা এতটা কিউট কেন? হাই, আমার ইচ্ছে হচ্ছে এখনই এদেরকে বিয়ে করিয়ে দিই। হঠাৎ আমার আম্মা তার ভাষণ শুরু করলো। আমি ঢুক গিলে জানালায় কান পাতলাম। আর দোয়া করলাম, যাতে আমার আম্মা আমার ইজ্জতটা রাখেন। কিন্তু সবসময়ের মতো আম্মা আমার সব আশায় বালি চাপা দিয়ে জোরে নিঃশ্বাস ফেলে বলল, তোদের গুলো অনেক ভালো। আমার রোদেলা কোন কাজের না। সব কিছু এদিক ওদিকে। তিনি তার টেপ যে অন বাটনে ক্লিক করেছেন, অফ বাটনে টিপ দিতে ভুলেই গেলেন। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। হাসনাত ভাইয়ের সামনে আমার ইজ্জতের ফালুদা বানানোর কি খুব দরকার ছিল? ইচ্ছে করছে ডোরিমনের গ্যাজেট নিয়ে সব মুছে দি, সবার মেমোরি থেকে যা যা শুনছে। হঠাৎ ঈশা আপু মুখে আফসোস ভরা শব্দ করে বলল, আহারে, তুই কি কোনোদিন মানুষ হবি না? তোকে বিয়ে দিয়ে কি হবে? এই দরজা দিয়ে ঢুকিয়ে অন্য দরজা দিয়ে বের করে দিবে। আমার প্রচণ্ড কান্না পাচ্ছে। একে তো আম্মু খুঁচিয়ে গর্ত করলো, আর এই ফাজিল মেয়ে সেইখানে লবণ মরিচ দিয়ে ঘুরছে। হঠাৎ হাসনাত ভাই গম্ভীর হয়ে বলল, ওর না, তোর চিন্তা কর। তোর সামনে বিয়ে। ওর চিন্তা করার আরো অনেক মানুষ আছে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, তোরা কি এখন এইখানে বসে থাকবি নাকি ঘুমাবি? সবাই নিঃশব্দে ওঠে যার যার জায়গায় গিয়ে শুয়ে পড়ল। ভাইগুলো একটা আরেকটাকে খুঁচিয়ে রাগারাগি করতে লাগলো, তখন হাসনাত ভাইয়ের রাগী লোকে সবগুলো চুপ। এই পোলার চোখে নির্ঘাত পাওয়ার আছে, নয়তো সে কিভাবে সবকটাকে একসাথে চুপ করাই। এইসব পাওয়ার এই নবিতাকে কেন দিতে গেল? আমার মতো কিউট সেজুকাকে দিলে কি এমন ক্ষতি হতো? এই গাধা দুইটাকে একসাথে চুপ করাতাম তখন আমি। গাধা দুইটা হলো আমার দুই বদবোন। নিজেদেরকে কিছু বলে নাই দেখে খুশিতে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মুনিরা। আর সোনিয়া ঈশা আপুর থেকে বিউটি টিপস নিচ্ছে, যাতে সে আরো সুন্দরী হতে পারে। বিশেষ করে মেকআপ নিয়ে ডিসকাশন। হঠাৎ আম্মু জানালার পাশে গলিতে দাঁড়িয়ে বলল, সানিয়া, তোরে মেকআপের মধ্যে চুবিয়ে রাখবো আমি, ফাজিল মেয়ে। আর মুনিরা, আর একবার তোর হাসির শব্দ শুনলে দাঁত খুলে নিয়ে আসবো। সাথে সাথে দুইজন চুপ। আমার ইচ্ছে হচ্ছে গড়াগড়ি দিয়ে হাসি মুনিরার মতো। কিন্তু নিজের ইচ্ছেকে ধামাচাপা দিয়ে আমি ঘুরিমিয়ে পড়লাম। সকালের স্নিগ্ধ আলো আর পাখির কিচিমিচি আওয়াজে ঘুম ভাঙল আমার। আসলেই গ্রামের প্রকৃতিটা অনেকটা সুন্দর। হঠাৎ নিজের পাশে জানালার দিকে তাকিয়ে অবাক হয়ে রইলাম আমি। এই বান্ধা এমন করে ঘুমিয়েছে কেন? আর জানালার চোখাটের ওপর কে ঘুইমায়? হাতটাকে মুড়ি দিয়ে অনেক কষ্ট করে জানালার চোখাটের ওপর শুয়ে এদিকে তাকিয়ে ছিল সে। আসলেই কি সে আমাকেই দেখছিল? এইসব ভাবতেই যেন মনে বসন্তের হাওয়া ধোলা দিল।
হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে আমার চোখ বড় বড় হয়ে উঠল। ইয়া আল্লাহ, নয় 30টা! এত লেট! পুরো রুম দেখে আমার ইচ্ছে হলো টাইম মেশিনে টাইম সেট দিয়ে সব কটাকে ঘুম পাড়িয়ে সবার আগে আমি যাই খাবার খেতে। এইসব অসম্ভব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আমি। এখানে আমার হিটলার মামি, মেজো মামি নতুন এক নিয়ম করে রেখেছেন। আর নিয়ম হলো যে দেরিতে আসবে সে পান্তা ভাত খাবে। আর বাকিরা রুটি, লাস্ট 3 জন ভাত খাবে, তাও আবার পান্তা ভাত। নিচে গিয়ে গরুর মাংসের ঝোল দেখে আমার মনের ভিতর মোচড় দিয়ে উঠল। আমি রুটি দিয়ে খেতে পারছি না ভেবে নিজেকে দফায় দফায় সান্ত্বনা দিতে লাগলো। মেজো মামি আমাকে দেখে হেসে বলল, শেষ পর্যন্ত উঠলা? আমি তো ভাবলাম একেবারে দুপুরে। আমি কিছু না বলে ভাত খেতে মন দিলাম। কিন্তু যখনই নিজের দোষের কথা মনে পড়ে নিজেকে কয়েকটা বকা দিয়ে নিলাম। আসলে সব দোষ হাসনাত ভাইয়ের। না সে এত সুন্দর হতো, না আমি তাকে দেখে গ্রাসিত হতে হতে লেট করতাম। এইসব ভাবতে ভাবতে খাওয়া শেষ করে ছাদে উঠতে শুরু করলাম। হঠাৎ হাসনাত ভাই আমার সামনে নাস্তা দিয়ে বলল, চল একসাথে খাই। আমি অবাক চোখে তার দিকে তাকালাম। সে হালকা গলা ঝেড়ে বলল, আরে আমাকে খাওয়ায় দিতে বললাম। আমি মুখ ভেঙিয়ে বললাম, পারবো না। তখনই সে ফুফি ফুফি করে চিৎকার করতে লাগলো। আমি মুখটা পেঁচার মতো করে তাকে খাওয়ায় দিতে লাগলাম। সে যেন পরম তৃপ্তিতে খাচ্ছে, সাথে আমাকে খাওয়ে দিল। হয়তো তার হাতে জাদু ছিল, না হয় এত তাড়াতাড়ি কেন আমার মন ভালো হয়ে গেল। হঠাৎ দেখলাম সবাই চলে এসেছে। হাসনাত মুখ বাঁকিয়ে বলল, তোকে কেন খাওয়ালাম জানস? যাতে তুই খাসনি বলে কাজে চোরামি করতে না পারিস। মনে হলো কেউ আমাকে শীতকালে পানিতে ছড়ে মেরেছে। আমি রাগে দুঃখে অপমানিত হয়ে ওখানে তাকে মনে মনে বকতে বকতে বেরিয়ে এলাম। জয়বিভাতির আয়োজন জোরে সোরে চলছে। আমি ঝাড়ু দিতে দিতে হাঁপিয়ে উঠেছি। এত বড় ছাদ কেন? আমার এখন নানার ওপরই রাগ লাগছে। এত বড় বাড়ি বানানোর কি দরকার ছিল তার? আর সাথে এত বাচ্চা কাচ্চার, এইসব ভাবতে ভাবতে নানাকে বকতে বকতে যেই সামনে তাকালাম, ইস্পা পিঙ্ক গাউন পরে সিঁড়ি বেয়ে উঠে এলো। আর সামনে এসে বলল, শেষ পর্যন্ত তোমাকে ঝাড়ুদার বানিয়ে দিল। আমি রাগী চোখে তার দিকে তাকালাম। ইচ্ছা করছে সব ধুলোগুলো বেলচা দিয়ে এর মুখে পুড়ে দিই। তারপর যখন মুখের ভিতর বালি কিচমিচ করবে তারপর বুঝবে। এইসব ভাবতে ভাবতে যেই ঝাড়ু তুললাম হঠাৎ হাসনাত ভাইয়ের আহ শুনতে পেলাম। আমি পিছনে তাকিয়ে বরফ হয়ে গেলাম। যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়ে কেন? এখন এই কুচি মেয়ে যদি ধুইম করে মরে যায় তাহলে হলুদের এত সুন্দর লিপস্টিকটা কে দিবে? আমি আস্তে আস্তে পিছনে তাকালাম, দেখলাম হাসনাত ভাই চোখে হাত দিয়ে বসে আছে। আমার নিজের ওপরই রাগ লাগলো। ইস, আমার জন্য উনি এতটা ব্যথা পেল। আমি যেই ওনার কাছে যাব, সানিয়া আর ইস্পা ওনার সেবায় লেগে গেল। একজন ফু দিতে চায় তো অন্যজন গরম ভাব। কত দরদ তাদের! আমি দাঁত কটমটিয়ে সেই দিকে তাকালাম। এক কৃষ্ণের এত গোপী থাকলে আমাকে আবার কি দরকার? যেই আমি রেগে মেগে চলে যেতে চাইলাম হঠাৎ হাসনাত ভাই পিছন থেকে বলে উঠল, কই যাস তুই? মানুষকে ব্যথা দিয়ে সরে যাওয়া কি তোর অভ্যাসে পরিণত হয়েছে? তার কথায় রাগে পুরো শরীর জ্বলে উঠল আমার। মনে হলো মরিচের গুঁড়ো খুব আয়েশ করে ছিটিয়ে দিচ্ছে আমার গায়ে। আমি পিছনে ঘুরে কিছু বলার আগে ইস্পা বলে উঠল, হাসনা তো চলে যাক না। আমি তোমাকে ভাব দিয়ে দিই। সে ইস্পার দিকে না তাকিয়ে আমার দিকে সহির দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যাও ইস্পা। যার দোষ সে করুক। ইস্পা মুখ ভেঙবচিয়ে সরে গেল। আর আমি ধূপ করে তার সামনে বসে পড়লাম। তারপর দূরত্ব বজায় রেখে কাপড় দিয়ে ভাপ দিতে লাগলাম। সে হালকা হেসে ফিসফিসিয়ে বলল, কাছে আসো। আমি তার কথায় কেঁপে উঠলাম। তাড়াতাড়ি মাথা দুই পাশে দুলিয়ে বললাম, আমি ভাপ দিয়ে দিয়েছি। আবার কাছে কেন? সে আবার আহ করে উঠল। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে বসলাম, তারপর ফু দিতে লাগলাম তার চোখে। ইস, হয়তো অনেকটা কষ্ট হচ্ছে। সে মুচকি হেসে আমার দিকে তাকালো। তার সেই তাকানোতে যেন আমি তার চোখে ডুবতে শুরু করলাম। এত মায়া কেন তার এই দুইটি চোখে? কেন এত ভালোবাসা? তার এই ভালোবাসা কি শুধু আমাকেই ঘিরে নাকি তা নিছক কল্পনা?
হঠাৎ ইফফাত আমাকে হালকা ঝাঁকিয়ে বলল, কি এইভাবে থাকবা দুজন, নাকি রান্নাও করবা? আমার ইচ্ছা হলো লজ্জায় মাটির নিচে ঢুকে বসে থাকি। কিন্তু এখানে মাটি পাবো কোথায়? চাইলেই আমি পানির ট্যাঙ্কের ভিতর গিয়ে বসে থাকতে পারি, কিন্তু আবার ডুবে গেলে তো মরে যাব। আর আমি যেহেতু হাসনাত ভাইয়াকে ভালোবাসি, আমার মৃত আত্মা অতৃপ্ত হবে, আর সেই আত্মা হাসনাত ভাইয়াকে জ্বালাবে। থাক, আমার মরার কোন দরকার নেই, তার থেকে বরং আমি রান্না করতে যাই। আমি ইফফাতের দিকে তাকিয়ে, তুই যা পেঁয়াজ কেটে দে, আমি রান্না বসাবো। হাসনাত ভাই হালকা ভ্রু উঁচিয়ে বলল, বাহ বাহ, পুরো গৃহিণী হয়ে গেলি তুই। আমি লজ্জায় লাল হয়ে উঠলাম। এইভাবে বলার মানেটা কি? ইফফাত মুখ কালো করে বলল, আমি পেঁয়াজ কাটতে পারি না। চোখ থেকে পানি পড়ে। আমি হেসে বললাম, তাহলে মাটির চুলাই রান্না কর, আমি পেঁয়াজ কাটি। সে তাড়াতাড়ি ডুব গিলে বলল, না না, আমি আমার কাজে ঠিক আছি। আমি মুখে রহস্যময়ী হাসি দিয়ে সবজি কাটতে বসলাম। ইফফাত পেঁয়াজ ছিলছে। তার চোখ দিয়ে টুকটুক করে পানি পড়ছে। হঠাৎ ইফতি ভাই ওর পাশে বসে আস্তে আস্তে পেঁয়াজ ছিলতে লাগলো। হালকা নাক টানছে সেও। আমার হাসি পাচ্ছে। যে নিজেও ছিলতে পারে না, সে আসছে অন্যজনকে হেল্প করতে। ইফফাত হালকা মুচকি হেসে তাকালো তার দিকে। ইফফাতের এই ভালোলাগা চাচ্ছিলাম আমি তার কাছ থেকে। ইফতি ভাই সবগুলো পেঁয়াজ কাটতে লাগলো। হঠাৎ ইস করতেই ইফফাত তার হাত ধরে ফেলল। ওয়াহ, হোয়াট আ সিন! আমার ইচ্ছে করছে সময়টা ক্যামেরা বন্দি করতে। আমি ঝটপট একটা ছবি তুলে নিলাম। তারপর তরকারি কাটতে গিয়ে আমারই হাত কেটে গেল। আমি আহ করে চিৎকার করতে গিয়ে থেমে গেলাম। শুধু শুধু সবাই চিন্তা করবে। আমি চুপচাপ বাকি কাজগুলো শেষ করলাম। রহিমা খালা ছাদের ওপর মাটির প্রলেপ দিয়ে গিয়েছেন। তার ওপর ইট দিয়ে স্ট্যান্ড বানানো হয়েছে। রান্না হবে চিকেন বিরিয়ানি, ভেজিটেবল আর ডিম। সাধারণ খাবার। তবে আপাতত আমার কাছে তা অসাধারণ খাবার মনে হচ্ছে। কারণ একটাই, আমি এইসব কিছুই রান্না করতে পারি না। যদিও আমি ইউটিউব থেকে শিখেছি, কিন্তু আমার নিজের ওপর কনফিডেন্স জিরো। হাসনাত ভাই 3/4 প্যান্ট আর সেন্ডু গেঞ্জি পরে এসেছে। ওনার বাকি কাজিনরা ও আর চোখে দেখছে তাকে। আর দেখবে নাই বা কেন? আমার নিজেরই চোখ সরছে না। এত কিউট কেন সে? পরক্ষণে আবার মেজাজ গরম হয়ে গেল। এমন হিরো সেজে তাকে রান্না করতে আসতে কে বলেছে? এই যে তার লম্বা লম্বা দৃশ্যমান পা দুটি যে আমার চুলাই দিয়ে নলা রান্না করতে ইচ্ছে করছে, সে কি তা জানে? আর তার হাতের ওপর নেটের একখানা বড় সোয়েটার পরিয়ে দিতে মন চাচ্ছে আমার, সেইটাও হয়তো তার অজানা। নিজের ওপর একবালতি সমবেদনা বলতে বলতে বেরিয়ে গেলাম সেইখান থেকে। হাসনাত ভাই রান্না করতে চুলার সামনে দাঁড়ালো। সাথে আমিও। আমি রান্না বসাচ্ছি, সে আমাকে হালকা পাতলা হেল্প করছে। ওড়নাটা আঙ্গুলের ওপর দিয়ে দিলাম অল্প করে। আবার দেখলে কি না কি বলবে? হঠাৎ ব্রু কুঁচকে বলল, কি সমস্যা? ওড়না ওইখানে দিয়ে রেখেছিস কেন? তরকারি রান্নার সময় এইভাবে ওড়না পরে না। তোকে সব শেখাতে হবে। এই বলে সে আমার কথা না শুনেই অন্যদিকে ফিরে আসতে করে ওড়নাটা খুলে সুন্দর করে পেঁচিয়ে দিল। আমার বিষয়টা ভালো লাগলো অনেক। আমি নিজেও অনেকটা ইতস্তত ছিলাম যদি আমার দিকে তাকিয়ে ওড়না ঠিক করে সেইটা নিয়ে। আমি আর চোখে অন্যদের দিকে তাকালাম। ভাগ্য ভালো সবাই সবার কাজে বিজি। তারপর হঠাৎ সে আমার চুলগুলো ধরে হাত খোপা করে দিল। নিজেকে সত্যি বউ বউ লাগছে এখন আমার। হঠাৎ সে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলল, তোর আঙ্গুলে কি হয়েছে? আমি পরপর কয়েকটা ঢুক গিললাম। হায় আল্লাহ, এই ছেলের এমন বাজের নজর কেন? কি হবে আমার এখন? আমি আমাতা আমাতা করে বললাম, আসলে ভাইয়া। সে হঠাৎ ইফফাতকে ডেকে বলল, রান্নাগুলো দেখতে সে এখন আসছে। আবার হঠাৎ ইস্পার দিকে তাকিয়ে বলল, তুরিমি ইফফাতকে হেল্প কর, আমি আসছি। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। এই ছেলে কি এখন আমাকে সবার সামনে নিয়ে গিয়ে ইনসাল্ট করবে? তাই কি সে এখন সব কাজ থেকে আমাকে ছুটি দিয়ে দিচ্ছে? আমার ইচ্ছা করছে এখন ঘুমের ওষুধ খাই, কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকতে। শালার জীবনেও কখনো অজ্ঞান হলাম না আমি। জীবনটা স্টার জলসার মতো বেদনাময়।
হঠাৎ সে আলতো করে আমাকে ধরে নিচে নিয়ে যেতে লাগলো। আমি বিড়বিড়িয়ে বললাম, দেখুন ভাই, হাতা কাটা ড্রেস পরা কোন কিউট ছেলে যদি সবার সামনে অবলা, শান্ত, পিচ্ছি একটা মেয়ের ইজ্জতের কাস্টার্ড বানায় আর তা চামচ ছাড়া চুপ চুপ করে খেয়ে ফেলতে চায়। মেয়ে এইটা এইবার সত্যি সত্যি হলুদের লিপস্টিকের মায়া কাটিয়ে আম গাছে সুইসাইড করবে। সেই সশস করে আমার ঠোঁটের ওপর আঙ্গুল দিল। আমি শিউরে উঠলাম। তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, এত বেশি কথা বলস কেন তুই? সারাদিন কি মুরগির পিছনের পাটটা খাস? আমি চোখ কটমটিয়ে বলল, আপনি হয়তো খান, তাই অন্যকে বলেন। সে আমার কথার কোন গুরুত্ব না দিয়ে নিজের রুমে নিয়ে গেল। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম। সে ওষুধ, গজ আর তুলা নিয়ে আমাকে ওষুধ লাগাতে লাগাতে বলল, ভেবেছিলামও তুই এমন অঘটন ঘটাবি, তাই আমি পোড়ার আর কাটার ওষুধ এনে রেখেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি কাটবি কল্পনাও করি নাই আমি। এই বলে সে আবার ওষুধ লাগাতে লাগলো। আমি অবাক হয়ে ভাবলাম, এই পোলা এমন কেন? সে জানি শুনি আমাকে এইসব কাজ দিয়ে আবার আমার জন্য মলমও কিনে রেখেছে। ইয়া মাবুদ, এমন বদপোলারে মানুষ কেমনে ভালোবাসে? সে ব্যান্স করতে করতে বলল, এত ভয় পাস কেন আমাকে? আমি কি খুব বকি তোরে? এই বলে আমার দিকে সহির দৃষ্টিতে তাকালো। এখন কেউ যদি গলায় ছুরি দিয়ে জিজ্ঞেস করে সে আমারে বকে কিনা, তাহলে আমার কি বলার উচিত? অবশ্যই আমি তাই বললাম, আরে না না, বকা দাও না আমাকে তুমি, এই বলে আমি হালকা ঢুক গিললাম। সে দুঃখী মুখ করে বলল, তোকে আর বকব না আমি। আমি লাফিয়ে দাঁড়িয়ে বললাম, সত্যি? ওফ, আপনার সদ্বুদ্ধি হলো এতদিনে। আপনাকে আমি একটা 2 টাকার লিচি কিনে খাওয়াবেই খুশিতে। সে অবাক চোখে আমার দিকে তাকালো, তারপর বটমটিয়ে বেরিয়ে গেল। আমি তার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। আজব, আবার কি ভুল করলাম? সহজ প্রশ্নের সহজ আনসার দিলেই সবার অসুবিধে। তাই তো বলি, স্কুলে থাকতে সরল কর গুলো এমন ছিল কেন? বলতো সরল কর, কিন্তু ভিতরে গোল্লের বস্তা। এই ভাবতে ভাবতে আমি মামির রুমে গিয়ে গোসলের জন্য ড্রেস নিলাম। তারপর ওয়াশরুমে গিয়ে দেখি সব বুক। আজব, এতক্ষণ গল্প করি 3 বোন 3 ওয়াশরুমে একসাথে গোসল করতে গেছে। এই মেয়েগুলো এত শত্রুতামি করতেছে কেন? আমি হাঁটতে হাঁটতে গিয়ে হাসনাত ভাইয়ের ওয়াশরুমে গিয়ে ঢুকে পড়লাম। গোসল শেষে ড্রেস পরতে গিয়ে আমার মাথায় পুরো ছাদটা ভেঙে পড়ল। আরে রিয়েলটা না, আবার আমার কল্পনারটা। আমার আম্মারে কি করতে মন চায়? ড্রেস সব একসাথে গোছাবে না? সেমিস্টার একসাথে দে নাই। এই নেটের ড্রেস পরে কিভাবে বের হব আমি? এই বলতে বলতে আমি যেই উকি দিব দেখলাম হাসনাত ভাই তার রুমে দাঁড়িয়ে ড্রেস খুলছে। তার সুন্দর বডি দৃশ্যমান, সুঠাম দেহ, স্লিম মেদহীন পেট, মার্সেলস। আমি পরপর কয়েকটা ঢুক গিললাম। এত সুন্দর হওয়ার দরকার কি ছিল তার? এই যে এখন আমার হার্টবিট বেড়ে গেছে, মনে হচ্ছে ধপাস করে বেরিয়ে যাবে, সেই দায় কে নিবে? উনি যেই ডুবতে যাবে, আমি তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিলাম। ইস, দরজা না লাগিয়ে আকাশ পাতাল ভাবছি আমি। এখন কি হবে? সে কি আমাকে এই অবস্থায় দেখেছে? আমার মনে হচ্ছে বালতির পানিতে ডুব দিয়ে মরে যায়। কিন্তু আফসোস, সেইখানে আমি আটব না। সে হঠাৎ বলে উঠল, দরজার লক লাগাই যে জানিস না? নাকি খোলা রেখেই গোসল করিস? কেউ দেখে ফেললে কি খুব ভালো লাগে তোর? আমার রাগে দুঃখে কান্না আসছে। এইটা কি বলে সে? আমি কি এত খারাপ? আমি নাক ফুলিয়ে বললাম, সানিয়া, মুনিরা অথবা ইফফাতকে ঢেকে দিন একটু। সে দরজায় হালকা টোকা দিয়ে বলল, ধর এই শার্টটা পরে বেরিয়ে আয়। আর ড্রেসটা পাল্টে অন্যটা পরবি। এই ড্রেসে তোরে আর দেখলে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। আমার এখন ইচ্ছে হচ্ছে সত্যি কলা গাছের সাথে ঝুলে পড়ি। আমি চুপচাপ ড্রেসটা নিয়ে পরে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, তার চোখের দিকে তাকানোর সাহস আমার নেই। রুমে এসে জোরে জোরে দম ফেলতে লাগলাম। ইস, তার সামনে শ্বাস আটকে গিয়েছিল আমার। হঠাৎ মুনিরা ব্রু কুঁচকে বলল, কুকুরের তাড়া খেয়েছো মনে হয়। আমি আনমনে বললাম, পু। কিন্তু এইটা হট এন্ড সেক্সি কুকুর। সে অবাক হয়ে বলল, কুকুর আবার এইসবও হয়? তখন সানিয়া নাচতে নাচতে এসে বলল, ইস্পা আপুর গাউনটা দেখেছিস? আমার খুব সুন্দর লাগছে। চোখ ফেরানো দেয়। আমি ওর দিকে কটমটিয়ে তাকিয়ে বললাম, মানুষেরটা বাদ দে।
তুই আমার সেমিস পরে বসে আছস কেন তা বল। সে আমাতা আমাতা করে দৌড়। আপাতত ওরে দুধ ভাত ভেবে ছেড়ে দিলাম, তারপর নিজে রেডি হয়ে নিলাম। মিষ্টি কালারের একটা গাউন পরে চুলগুলো ছেড়ে দিলাম। কানে লম্বা পাথরের কানের দুল, হাতে একগুচ্ছ চুড়ি। আর হালকা সাজ দিয়ে ছাদে গেলাম। হাসনাত ভাই রান্না শেষে চেয়ারে বসে আছে, হঠাৎ দাঁড়িয়ে গেল। পুলকিত দৃষ্টিতে তাকালো আমার দিকে, তখনই হঠাৎ সুনান ভাই বলল, আজ থেকে তুই আমার নিউ ক্রাশ। তখন বাকি গুলাও বলল, তোরে আজ অনেক কিউট লাগছে। ইফতি ভাই হঠাৎ কাছে এসে বলল, সুন্দর লাগছে তোমাকে। তবে থ্যাঙ্কস চলে যাওয়ার জন্য। আমি আর ইফফাত রান্না করেছি কিছুক্ষণ, সাথে অনেক গল্পও। আমি মিষ্টি হেসে তার দিকে তাকিয়ে বললাম, বাহ বাহ, গাড়ি দেখি চলতেও শুরু করেছে। হঠাৎ হাসনাত ভাই এক মগ পানি আবার ড্রেসে ঢেলে দিল। আমি অবাক হয়ে তাকাতেই বলল, সরি, জিনিসগুলো সরানোর সময় পানি ওইদিকে চলে গেছে। আমি রাগে কটমটিয়ে তাকালাম, আমি জানি সে ইচ্ছে করে করেছে। শালা বদের হাড্ডি। এই বলতে বলতে আবার নিচে গিয়ে একটা সুতির ড্রেস পরে চুলগুলো ঝুটি করে মাথায় কাপড় দিয়ে উঠে এলাম, রাগে সব কিছু খুলে ফেললাম। দরকার নাই কিছুর। এইসব ভাবতে ভাবতে যেই ওপরে এলাম, দেখলাম হাসনাত ভাইয়ের মুখে স্বস্তির হাসি আর চোখে খুশির ঝিলিক। এই মহাশয়ের আবার কি হলো? এত খুশি কেন? আমার ড্রেস ভেজাতে পেরে সে যেন সে তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করেছে। এমন মহাখুশি সে। পাজিল কুমির একটা। হঠাৎ হাতে ভাতের প্লেট এনে বলল, এদিকে আয়, আমি তোকে খাইয়ে দিই। সবার অ করে চেঁচিয়ে উঠল, তখন সে চোখ কটমটিয়ে বলল, হাতে কেটেছে ও, তাই আমি খাওয়াচ্ছি। ইস্পা এসে বলল, আমাকে দাও, আমি খাওয়াই। বাহ বাহ, আমার জন্য দেখি আজ দরদ উতলিয়ে গড়িয়ে পড়ছে এই মহারানীর। তখনই সে বলে উঠল, ইস্পা তুমি তোমারটা খাও। ইস্পা হনহনিয়ে বেরিয়ে গেল। আর হাসনাত ভাই পরম আদরে আমাকে খাওয়াতে লাগলো। আপুদের বহর ডুবছে নানুর বাড়ির গেট দিয়ে। দুলাভাইরা আসেনি, জাস্ট আপুরা এসেছে। ইফফাতের আপু ইমা আর আমার মেঘলা আপু দুইজনেই তাদের স্কুল ও কলেজের গল্প করতে লাগলো, কারণ দুজনই টিচার, একজন কলেজের অন্যজন স্কুলের। সাথে দেশের নানা সমস্যার কথা নিয়ে তাদের আলোচনা। অন্যদিকে মেজো আন্টির মেয়ে কাকলি আপু তার ড্রেস চেঞ্জ করছে, আর সেইখানে সানিয়া, মুনিরা আর ইফফাত জুয়েলারি আর সাজ নিয়ে আলোচনা করছে। কারণ উনি সাজগোছ একটু বেশি করেন, আর সাথে তার ইউনিক জুয়েলারি। আসলে সব নজরকাড়া। সানিয়া এই জন্যই ওনার ফ্যান। আমি ভাবলাম আমি কি করব, কোন দলের কাছে যাব। আমি তো দুইটার কোনোটাই ইন্টারেস্টেড না। তাই আমি ফোন বের করে বড় আন্টির মেয়ে জেরিন আপুকে কল দিয়ে দিলাম। এত মজা দেখে বেচারির আফসোস দেখব ভাবতেই হাসি চলে এলো আমার।